দীর্ঘশ্বাস ফেলে হালকা ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। কেন জানি ব্যালকনিতে যেতে ইচ্ছে হলো এবং সেদিকে যেয়ে দরজা খুলতেই থ মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। বাইরে অন্ধকার, রাত হয়ে গেছে, সে এতক্ষণ ঘুমিয়েছিল। ভাবার মাঝেই তার হঠাৎ মনে পড়ল সে তো সকালে নিচে ছিল। ধীরে ধীরে সবকিছুই মনে পড়ে গেল। তার খারাপ লাগার মাঝেই হঠাৎ চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর কি হয়েছিল তার মনে নেই। তাকে রুমে নিয়ে আসলো বা কে? মনে করার চেষ্টা করে মাথা খারাপ করে ফেলছে। পর মুহূর্তে ভাবে, ধ্যাত, এত কিছু ভেবে তার লাভ নেই। বাইরে যথেষ্ট পরিমাণ আলো আছে, তার সাথে শীতল হাওয়া তাকে ছুঁয়ে দিল। তবে সেখানে দাঁড়াতেই ইচ্ছে হলো না। পুনরায় দরজা বন্ধ করে বেডের কাছে ফিরে আসলো। তখনই আবার মনে হলো তার ব্যাগের কথা। সেটার ভেতর তো তার মা বাবার এক টুকরো স্মৃতি আছে। সে তৎক্ষণাৎ পুরো রুমে খুঁজতে শুরু করে দিল। তন্ন তন্ন খোঁজার পরেও আফসোস পেল না। ব্যাগটা রুমের কোথাও নেই। রানী বালিশ উল্টিয়ে পাল্টিয়েও দেখলো। হঠাৎ কি মনে করে যেন সে বালিশের কভারের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আলগা খসখসে একটা কাপড় লাগলো হাতে। রানী ভুরুকুসকে সেটাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসলো। মুখের সামনে তুলে ধরতে দেখা মিলল হোয়াইট শার্ট। সেটাকে নাড়িয়ে ছাড়িয়ে দেখার সময় নজরে পড়ল রক্তের দাগটা। মনে পড়ে গেল বিয়ের পরের দিনের কথা। নাক থেকে রক্ত পড়ায় তাড়াহুড়ো করে বালিশের কভারে লুকিয়ে রেখে দিয়েছিল শার্টটা। রানী শার্টটা ভালো করে নাড়িয়ে এপিট ওপিট দেখতে দেখতে আনমনে অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করলো, কে আমার স্বামী? ওই মাফিয়াটা? এইটুকু বলে তাচ্ছিল্য হেসে পরপর বলল, মানি না। যে পাশার লোক সকলের সামনে অর্ধাঙ্গিনী হিসেবে স্বীকৃতি দেয় না, সেই লোককে স্বামী হিসেবে মানিও না। কথাটা শেষ করে দাঁত চেপে শার্টের উপর কিল বসিয়ে দিল। রাগ দেখিয়ে কিছুটা জোরেই বলল, মানুষ খুনি, এক নম্বর অসভ্য। অন্য মেয়েদের সাথে শুধু ঢলাঢলি করে। বলে নিজেই অবাক সে কেন এসব বলছে। চোখ উল্টে মুখ ভেঙে উঠল। অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করুক, নয়তো শুয়ে পড়ুক, তাতে তোর কি? তুই তো ওই লোকের রানী না, চাকরানী। পর মুহূর্তে আবারও কপাল কুঁচকে মুখ কালো করে সামনের দিকে তাকিয়ে শার্টটা দু হাতে মোচড়ালো। হ্যাঁ, ওই লোক কেন অন্য কারোর সাথে শুতে যাবে? আজব। একা একা নিজের করা কর্মকাণ্ডে নিজেই বেশ অবাক। নিজের প্রতি রাগ হচ্ছে, সে কেন লোকটাকে নিয়ে এসব ভাবছে। জাহান্নামে যাক মেয়ে নিয়নি, তাতে তার কি। যত সব দরজা খোলার আওয়াজে রানী মাথা থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে শার্টটা তাড়াতাড়ি নিজের পিছনে লুকিয়ে ফেলে। ভয়ে ভয়ে দরজার দিকে তাকায়। সোহানা বেগমকে দেখে চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেলে। পুনরায় চোখ খুলে সেদিকে তাকাতে সোহানা বেগমের হাতের দিকে নজর যায়। অনুসরণ করে এগিয়ে আসতে আসতে বলেন, এটার নিশ্চয়ই এতক্ষণ খোঁজ করছিলে। মূলত সোহানা বেগমের হাতেই ছিল তার ব্যাগটা। রানী খুশি হয়। সোহানা বেগম পাশে এসে বসলেন। ধন্যবাদ আম্মা, এটা নিয়ে আসার জন্য। ধুর পাগলি, ধন্যবাদ দিতে হবে না। পরপর গালে হাত রেখে ক্ষীণ স্বরে বলেন, ব্যথা কমেছে? রানী ভাবুক ভঙ্গিতে মাথা উপর নিচে দুলালো। সোহানা সেদিকে তাকিয়ে ম্লান হেসে একই ভঙ্গিতে বলেন, কাল সকালে নিচে কিছু কাজ আছে তোমাদের নিয়ে। বেশ চমকায়। তাকে নিয়ে আবার কি কাজ থাকতে যাবে? নিজেকে দমিয়ে রাখা সম্ভব হলো না। জানার উদ্দেশ্যে প্রশ্ন করেই বসল। আমাকে নিয়ে কি কাজ আম্মা? সোহানা বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন। সেটা কালকেই দেখতে পাবে। রানী নম্রতা ধরে রেখে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করল না। যা হবে কাল দেখা যাবে। সোহানা বেগম নড়ে চড়ে বসলেন, সাথে কিছুটা আফসোসের স্বরে বললেন, ক্ষমা করো, শত চেষ্টার পরেও তোমার বাবার বাড়িতে থাকার সময়টা দীর্ঘস্থায়ী করতে পারিনি। রানী তৎক্ষণাৎ সোহানা বেগমের দুহাত চেপে ধরে নরম কণ্ঠে বলল, আপনি কেন ক্ষমা চাইছেন আম্মা? এটা তো আমার ভাগ্যে ছিল। আপনি যদি আমাকে যেতে না দিতেন, তাহলে এইটুকু সময় কপালে জুটতো না। আমার বাবা মাকে এক নজর দেখতে পেতাম না। সোহানা বেগম মুচকি হাসেন। রানীর কথায় রেহেনা বেগম কপালে হাত ঠেকিয়ে ফ্লোরে বসে আছেন। সকালে যখন বাড়ির প্রতিটা আনাগোনা খুঁজেও রানীকে কোথাও পাওয়া গেল না,
তখন মাথায় আসমান ভেঙে পড়েছে। মিলিত কান্না করে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। আফজাল রেহেনা বেগমকে সকাল থেকে সান্ত্বনা দিচ্ছেন। সারাদিন মেয়ের জন্য কান্নাকাটি করে এখন নীরব হয়ে বসেছেন। সকাল থেকে এই পর্যন্ত এক গ্লাস পানিও মুখে তোলেননি। ওনার দু চোখের বিষ শান্ত মস্তিষ্ক আগুন করে ফেলার কারণ। জীবনে অশান্তি লাগিয়ে রাখার অস্ত্র একমাত্রই ছেলেটা। তিনি যদি একটি বার দেখতে পেতেন তাহলে ছেলেটার সাথে কিছুতেই যেতে দিতেন না। এতে লাশ পড়ে গেলে যেত। তারপরও তিনি ইচ্ছুক নন। কাল রাতে ভেবে রেখেছিলেন মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে দেবেন। তার হলো কই? ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। অথচ রানীর চোখে এক ফোঁটা ঘুম নেই। শাশুড়ি সন্ধে রাতে খাবার এবং মেডিসিন দিয়ে গিয়েছেন। সে ঠিক করে দুমুঠো খাবার মুখেও তুলতে পারেনি। শুধু ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসতে চেয়েছিল। খাবারগুলো টেবিলের ওপর রেখে দিয়েছে। তখন থেকে এখনো পর্যন্ত কেঁদেছে। অবশেষে এখন নিজেকে সামলেওছে বটে। ব্যাগ থেকে বাবা মায়ের জামা কাপড়ে আলতো হাত বুলিয়ে দেখল। তবে আর কাঁদল না। সে জানে তার মা এখনো পর্যন্ত কিছু খায়নি। সেও তো খায়নি। নিজের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই যে তার। মন ভরে দেখে ব্যাগে পুনরায় সেগুলো ভাঁজ করে রেখে দিল। উপরের চেইন খুলে সেখান থেকে স্টার এবং সূর্য বের করলো। সেগুলো বেশি ছোটও না, আবার বড়ও না, মাঝারি সাইজের। তার কাছে সেগুলো ছোট থেকে আছে। কে দিয়েছে সেটা তার অজানা। মনে করার চেষ্টা করলেও মনে পড়ে না। ছোটবেলার কোনো কিছুই তার মনে নেই। মনে না করার রোগের কারণে চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে 7 বছরের গোলাপি ফ্রক পরিহিত একটি মেয়ে মাঠে অসম্ভব দৌড়াচ্ছে। তাকে পিছু করছে আরো দুটো মেয়ে। সুলভ ভঙ্গিতে হাসছে আর বারবার চেঁচাচ্ছে, ধর ধর, রানীকে ধর, তাকে আমরা এবার কাক বানাবো। রানী খিলখিলিয়ে হাসতে হাসতে পুরো মাঠে এলোমেলো হয়ে নিজের সব জোর খাটিয়ে প্রাণপণ নিয়ে ছুটছে। তার হাঁটু অবধি চুলগুলো ছুটার তালে অবাধ্যভাবে চোখ জুড়ানোর মতো নেচে খেলে দুলছে। সেভাবে ধরা পড়ার ভয়ে বেখেয়ালি হলো অতিরিক্ত। বড় বালির মাঠে পিছনে তাকিয়ে ছুটার মাঝে বাকি দুটো মেয়ে থেমে গিয়ে চেঁচিয়ে বলল, রানীর সামনে তাকা। ততক্ষণে মাথায় তীব্র আঘাত খেয়ে নিচে পড়ে যায়। মাথায় হাত চেপে জোরে মা বলে আর্তনাদ করে ওঠে। মহল্লার পাশেই মাঠ হওয়ায় তার চিৎকার রেহেনা বেগমের কানে পৌঁছে যায় খুব সহজে। তিনি ঘর ছেড়ে দৌড়ে যান সেখানে। বাকি দুটো মেয়ে অপরাধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রেহেনা দেখলেন রানী মাথায় ধরে নিচে বসে আছে। সামনে বড় খাম্বা, সম্ভবত সেটাতে বাড়ি খেয়েছে। তিনি নিচে বসে পড়লেন। নোংরা বালির তোয়াক্কা করলেন না। রানী মাথায় হাত চেপে কাঁদছে। তার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। ইতিমধ্যে সে প্রায় হাঁসফাঁস শুরু করে দিয়েছে। কিছু কিছু আবছা দৃশ্য চোখে ভাসছে। আফসোস স্পষ্ট হচ্ছে না। এটা আজ নয়, গত 1 মাস মাথায় যন্ত্রণা পেলে এরকম হয় তার সাথে। রেহেনা হাত সরিয়ে মাথায় হাত ঘষতে ঘষতে দ্রুত বলেন, পানি নিয়ে আয়। মেয়ে দুটো ছুটে গিয়ে মাঠের পাশে থাকা কল চেপে কচু পাতায় করে ঠান্ডা পানি নিয়ে রেহেনা বেগমকে দিল। তিনি সবটুকু পানি রানীর মাথায় এবং চোখে মুখে ছিটিয়ে দিলেন। এতে রানী কিছুটা ধীর হলো। রেহেনা মেয়েকে টেনে বুকে চেপে ধরে মায়াময় কণ্ঠে বলেন, কিছু হয়নি মা, ঠিক হয়ে যাবে। রানী চুপ রইল কিছুক্ষণ। আর একটু শান্ত হতে সে সোজা হয়ে মাকে প্রশ্ন করলো, মা, আমি অনেক আগের কথাগুলো মনে করতে পারি না। শুধু গত 1 মাসের কথাগুলো ছাড়া আমার একটাও মনে নেই। মনে করতে গেলে শুধু মাথায় ব্যথা হয়। তুমি আমার মা আর বাবাই। আমার বাবা একটুও আমি মনে করতে পারি না। বারবার মনে হয় তোমরাও আমার অচেনা। রেহেনা বেগমের মধ্যে অদ্ভুত আচরণ হানা দিল। তিনি মুহূর্তে রেগে রানীর বাহু খামচে ধরে ঝাঁকিয়ে চেঁচালেন, তুই আমার মেয়ে, অন্য কারণ নয়। শুনতে পেয়েছিস? আমি তোকে পেটে ধরেছি। তোর সব মনে থাকুক বা না থাকুক তাতে যায় আসে না। বর্তমান নিয়ে আনন্দিত থাক। রানী মায়ের অস্বাভাবিক আচরণে নীলমণিতে একরাশ ভয় জেগে উঠল। জড়সড় হয়ে জোর করে হাত ছাড়াতে চেয়ে ফুপিয়ে কেঁদে দিল। রেহেনার লক্ষ্য করতে শান্ত হয়ে যান। স্বাভাবিকভাবে মেয়েকে বুকে টেনে বলেন,
তুমি আমার কন্যা। ছোট থেকে ভুলে যাবার রোগ হয়েছে তোমার। ওষুধ খেলে কিছুদিন পর সেরে যাবে। আর কিছু ভুলবে না সোনা। রানী মাকে শক্ত করে জড়িয়ে রইল। ছোটবেলার কথা ভাবতে ভাবতে কখন যে চোখে পানি ভিড় করেছে সে খেয়াল নেই রানীর। তার মায়ের কথায় সত্যি হলো, সে আর কিছুই ভোলেনি। ছোটবেলার রাগ ছোটবেলায় সেরে গিয়েছে, মাঝখানে মুছে দিয়ে গেছে পুরনো কিছু স্মৃতি। 5 বছরের পর থেকে নাকি বাচ্চাদের সব মনে থাকে, তবে তার ছোটবেলার ভুলে যাওয়া অসুখের কারণে সেসব ক্ষুদ্র ক্ষুদ্র এলোমেলো স্মৃতিবিদ্যা হারিয়ে গিয়েছে। জীবন থেকে পুরোপুরি মুছে গেছে সে অস্তিত্ব। আফসোস করল না। স্টার আর সূর্য দুটো দুহাতে রেখে অপলক তাকিয়ে রইল। তার কাছে ভালো লাগে দেখতে, অনেকটাই সুন্দর। স্টারের ভেতরে শত শত ক্ষুদ্র স্টার দিয়ে পূর্ণ করা, কাত করলে এদিক থেকে ওদিক গড়িয়ে পড়ে। সূর্যটা মাঝ বরাবর টাচ করলে আগুনের মতো জ্বলজ্বল করে ওঠে। প্রাণীর এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্ট লাগে। যে তাকে দিয়েছিল তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আগে তার মন খারাপ হলে সেগুলো নিয়ে খেলা করত, তখন মন আপনা আপনি ভালো হয়ে যেত। বড় হয়েও সে এগুলোর কথা ভুলতে পারেনি। আনমনে হেসে ব্যাগের ভেতর সুন্দর করে রেখে দিল। আবার সময় করে সেগুলো বের করবে। ডেস্কের ড্রয়ারে ব্যাগটা রাখতে নিলে টাকাগুলো চোখে পড়ে, যেগুলো জাবরার বিয়ের রাতে ছুড়ে দিয়েছিল তাকে। তাচ্ছিল্য হেসে ড্রয়ার ঠেলে দেয় এবং বেডে বালিশে হেলান দিয়ে বসে। তার ঘুম আসছে না, সারাদিন তো ঘুমিয়েই ছিল, তাই আসবে বলে মনেও হয় না। বসে থাকা অবস্থায় দরজার দিকে নজর গেল। দরজাটা কেমন নড়ছে, কেউ যেন ধীরে ধীরে ঠেলছে। রানী তৎক্ষণাৎ হেলান ছেড়ে সোজা হয়ে বসে। দরজা পুরোপুরিভাবে খুলতে গুড্ডুর মাথাটা বেরিয়ে আসে। উকি মেরে গোল গোল চোখে দেখছে, গুন্ডা ভাই আছে নাকি রুমে। রানী গুড্ডুকে এভাবে আসতে দেখে মুখ চেপে হেসে ফেলল। গুড্ডু গুন্ডা ভাইকে না দেখে খুশিতে সোজা রুমে দৌড়ে এসে রানীকে জড়িয়ে ধরল। সাথে সাথে গলার লকেটটা জ্বলজ্বল করতে শুরু করে দিল। রানী তেমন মাথায় নেয় না এটা, সারাক্ষণ এমনই করতে থাকে কারো ছোঁয়া পেলে। সে আলতো হাতে গুড্ডুর চুল নাড়িয়ে দিল। আহ, কতদিন পর তোমাকে একটু জড়িয়ে ধরতে পারলাম। কি যে শান্তি লাগছে বউ। গুড্ডুর পাকা কথা শুনে শব্দ করেই হাসে। না ঘুমিয়ে এত রাতে পাকা পাকা কথা বলতে এসেছো বুঝি? হুম হুম। গুড্ডু রানীকে ছেড়ে হাত টেনে নিচে নামিয়ে দিল। দাঁত বের করে হেসে বলল, সেটার উত্তর আমার কাছে নেই গো বউ। পরপর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নিচে চলো, তোমাকে একটা জিনিস দেখাই। সবাই এখন ঘুমিয়ে আছে। রানী ভুরু কুঁচকায়। গুড্ডু তার ধরে নিচে নিয়ে আসলো এবং তাদের লাল পর্দা টাঙানো ঘরটাতে নিয়ে গেল। সাথে সাথে রানী নাক ছিটকালো। গডকে সাজানো হয়েছে, এখন সুন্দর লাগছে তাই না? গুড্ডু রানীর দিকে তাকিয়ে আঙুল তাক করে ইশারায় বলে। সকালে সোহানা বেগম রানীকে শুভ্র সাদার মধ্যে গোল্ডেন পাড়ের শাড়ি পরিয়ে দিচ্ছেন। শাড়ির ভাঁজে ভাঁজে খয়েরি কারুকাজও আছে। শাড়ি পরানোর শেষ হতে তিনি রানীর পা থেকে মাথা পর্যন্ত গোল্ড দিয়ে মুড়িয়ে দিতে শুরু করলেন। দুহাত ভর্তি চুড়ি, কণ্ঠহার, সীতাহার, বেইলি চেইন যেটা পেটের মাঝে একদম চাপ খেয়ে লেগে আছে। পায়ে মোটা মোটা এক জোড়া গোল্ডের নূপুরও পরিয়ে দিলেন। সবশেষে মাথায় সুন্দর একটি মুকুট। বেচারি এতে খুব বিরক্ত, শাশুড়িকে কিছু বলতেও পারছে না। সোহানা খোপায় বেলি ফুলের মালা সুন্দর করে সেট করে দিলেন। মুস্কি হেসে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আনমনে স্পষ্ট আওড়ালেন, খাঁটি রানী। চোখের নিচ থেকে কাজল রানীকে ছুঁয়ে ফের বলেন, কারো নজর না লাগুক। রানী শুধু জোরপূর্বক হাসে। সোহানা রানীকে নিয়ে নিচে নেমে আসেন। লিভিংয়ে অনেকগুলো মহিলা আছেন যাদের হাতে ফুলের থালা এবং তাদের সাজসজ্জা পুরোপুরি হিন্দুদের উৎসবের মতো। রানীর নজর সোফায় যেতে মৃদু কেঁপে ওঠে। জিদ্দাত সোফায় বসে জ্বলন্ত সিগারেট দু আঙুলে ঘুরাতে ঘুরাতে তার দিকেই ঘাড় কাত করে চোখ খাদে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। রানী শক্ত করে ঘোমটা টেনে ধরে। কেমন অস্বস্তি ফিল হচ্ছে। আর চোখে আরেকবার জাবরারের দিকে তাকায়। গোল্ডেন পাড়ের সাদা ধুতি এবং শার্টটা তার বক্ষখানা চেপে রেখেছে।
বলিষ্ঠ দেহের পেশি কেমন ফুলা ফুলা, জিম করা শক্ত বডি বলে কথা। তবে আজকে লোকটাকে অন্য দিনের তুলনায় বেশি সুন্দর লাগছে। নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে। বাড়িটা আজ অন্যরকম সাজানো হয়েছে। পুরো বাড়িতে থাকা তাজা ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। তার তো ফুলের ঘ্রাণ সবসময় প্রিয়, তাতে বেশ ভালোই লাগছে। অনেক মহিলারা তো রানীর নিচে নামার সাথে সাথে তার দিকে হাঁ করে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন এই প্রথম কোনো মেয়েকে এই সাজে রাঙানোর পর এত সুন্দর লাগছে তাদের কাছে। সোহানা বেগম রানীকে নিয়ে সোফায় এগিয়ে আসেন। তিনি জাবরারের পাশাপাশি তাকে বসাতে চাইলেন, তবে রানী জোর করে অনেকটা দূরে বসে। ভুল করে হলেও জাবরারের দিকে তাকায় না। তার খুব অভিমান হয়েছে লোকটার প্রতি। সোহানা বেগম সেখান থেকে কিছুটা দূরে যেতে কয়েকজন মহিলা রানীকে ইশারা করে বলেন, মেয়েটি কে গো হয় তোমার? এ তো কোনো মেয়ে নয় গো, সাক্ষাৎ দেবী। ওনাদের কথা শুনে সোহানা বেগম রানীর দিকে তাকিয়ে আনমনে বলেন। হুড়পড়ি। ওনার কথায় বাকিরা ভুরু কুঁচকালেন। একজন তো প্রশ্ন করেই বসলেন। সেটা আবার কি গো? ধ্যান ভঙ্গ হতে ওনাদের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে উত্তর জানান, কেন, আমাদের রীতিতে আছে, ভুলে গেলেন নাকি? সোহানা বেগম দ্রুত সামনে এগিয়ে গেলেন। মহিলাগুলো হাঁ করে তাকিয়ে রইলেন সে পানে। তাকিয়ে থাকা অবস্থায় একে অপরকে বললেন, হুর নিয়ে আমি তো কোথাও শুনিনি। মনে হচ্ছে বাসায় গিয়ে গীতা লণ্ডভণ্ড করতে হবে। বাসায় যত মহিলা ছিল সকলের স্বামী রাজনৈতিক দলের সদস্য। মূলত আজকে দোলযাত্রার উৎসব, সে সুবাদে এখানে এসেছেন। বাইরে মিডিয়ার লোকজন দিয়ে ভরে গিয়েছে। টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়ে গিয়েছে কিভাবে সবার প্রিয় এমপি খান রামদাস ওনার ধর্ম এবং রীতিমতো সব কিছু পালন করতে আগ্রহী। তবে মেনশনের ভেতরে ফুটেজ নেওয়া বারণ, এমনকি কেউ প্রবেশও করতে পারবে না। জিদ্দাতের কড়া আদেশ অক্ষরে অক্ষরে পালন করা চাই। মিডিয়ারা ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন এমপির বাড়ির বিশাল বাগানের মাঠে হোলি খেলার জমজমাট আয়োজন। আরও দেখানো হচ্ছে কালী বটগাছের মাঠে কাঠখড় দিয়ে বানানো বিশাল এক হোলিকা দহনের চিত্রা, যেটাকে রাতে আগুন দিয়ে উদযাপন করা হবে। প্রতি বছরই হয় এবং মিডিয়াতে এমপির ধর্মপ্রেমেরও গভীরভাবে প্রকাশ পায়। বাড়ির চতুর্দিক থেকে শুরু করে প্রতিটা আনাগোনা শক্তপোক্ত গার্ডের হাতে বন্দি। মশা ঢোকার চান্স নেই, শত্রু ঢুকবে সেটা তো দূরের কথা। প্রতিটা মানুষের চিপাচাপা খুব ভালো করে চেক করার পরেই ভেতরে ঢোকার চান্স পাচ্ছে। রামদাস ও তিনার দুই ভাই কালী বটগাছের নিচ থেকে আসার সময় মিডিয়ারা চারপাশে ঘিরে মুখের সামনে মাইক ধরে প্রশ্ন করে বসলো, স্যার, ধর্ম নিয়ে আপনার কি মতামত? রামদাস খানিকক্ষণ চুপ থেকে গলা পরিষ্কার করে নিলেন এবং অত্যন্ত নম্র স্বরে জবাবে জানালেন, ধর্ম জাতপাত এগুলো ইম্পর্টেন্ট নয়, আমার কাছে মানুষ ইম্পর্টেন্ট। পৃথিবীর কোনো ধর্মকে ছোট করে দেখছি না এবং কোনো ধর্মের বিরোধিতা করছি না। আমি আমার ধর্মেতে অটুট। ধন্যবাদ। কিছু গার্ড মিডিয়াদের সাইড করে দিলেন। মিডিয়ারা রামদাসের উত্তরে বরাবরের মতো মুগ্ধতা প্রকাশ করেন। রানী তো খুব বিরক্ত, সে থেকে যে মাথা নত করে আছে তো আছেই, তোলার সাহস আর হয়ে উঠছে না। বুঝে না এত দেখার কি আছে, সে কি নতুন এসেছে নাকি? সে শুরু থেকে জাবরার ঘাড় বাঁকিয়ে তাকেই দেখে যাচ্ছে। তার চোখ সূর্যের রশ্মির মতো জ্বলজ্বল করছে, বরাবরের মতো একদম তীক্ষ্ণ। মনে কি চলছে প্রতিবারের মতো বোঝা মুশকিল। জিভ দিয়ে প্রতিটা দাঁত স্লো স্লাইড করছে। রানী মাথা নিচু অবস্থায়ও খুব অনুভব করতে পারছে। মিতু, গুড্ডু, ফুল সবাই সাদা কালারের ম্যাচিং ড্রেস পরেছে। সোহানা বেগম কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। রানীকে দুহাতে তুলে সে রুমটার সামনে নিয়ে গেলেন, যেটায় লাল পর্দা দিয়ে ঢেকে রাখা। সবাই সেখানে ফুলের ডালা হাতে নিয়ে উপস্থিত হলেন। সুমিত্রা এবং শ্যামাও আছেন। গুড্ডু রানীর এসে পাশাপাশি দাঁড়ালো, তবে একটু দূরত্ব রেখেছে। সোহানা বেগম লাল পর্দা তুলে দিতে সকলের চোখ যেন কপালে উঠে যাবার মতো অবস্থা। গুড্ডু অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখে। রানী মুখে হাত চেপে হাসিটা কোনোরকম আটকে আস্তে আস্তে সেখান থেকে পিছিয়ে আসতে শুরু করে। এক পর্যায়ে সে সকলের পিছনে চলে আসলো। লিভিংয়ের মাঝ বরাবর এসে থামলো। আর নিজেকে আটকানো সম্ভব নয়, উল্টো ঘুরে পেটে এক হাত রেখে অসম্ভব মাত্রায় হাসতে শুরু করে দিল।
গুড্ডু নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে দৌড় দিতে গিয়ে একজন মহিলার সাথে ধাক্কা খেল। মহিলাটা হাতের ডালা নিয়ে উল্টো হয়ে পড়ে যেতে নিলে ডালার ফুলগুলো ছিটকে গিয়ে রানীর মাথার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করে। সে হাসতে এতটাই বিভোর ছিল, আশপাশের সবকিছু ভুলে বসেছে। ফুলের ছিটা অপরূপ সুন্দরী নারীর উপরে পড়তে অদ্ভুত হুড়পড়ির সৌন্দর্যের বাহার মেলে দিয়ে দিল। হাসতে হাসতে হঠাৎ তার নজর সোফায় পড়ল। ঠিক তখনই হাসি হাওয়ায় মিলিয়ে যায়। জাবরার তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে, কেমন জানি দেখাচ্ছে। রানীর সঙ্গে সঙ্গে পিছন ফিরে দাঁড়ায় এবং চোখ বন্ধ করে জিভে কামড় বসায়। এই লোক বুঝে যায়নি তো সে আর গুড্ডু মিলে কাল রাতে মাটির মুক্তির সাথে টর্চার চালিয়েছে। দুটো মিলে কালকে যা করেছে তা মনে হতে রানীর কাঁপাকাপির মধ্যেও নির্লজ্জের মতো হাসি পেল। চোখের সামনে ভেসে উঠল রাতের সিন। বর্তমান রানী কাঁপছে, তারপরও কাল রাতের কথা মনে করে ঠোঁট চেপে হাসছে। গুড্ডু রানীর দিকে কতক্ষণ অপলক তাকিয়ে থেকে ভাবে, ইস কি সুন্দর লাগছে বউটাকে। পরমুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয়ে এসব ভাবা বাদ দিয়ে বেচারা দৌড়ে রানীর পাশ কেটে যাওয়ার সময় আচমকা সোফায় তাকিয়ে ব্রেক কেটে বসে। আকাশ থেকে পড়ে যখন দেখে দু আঙুলে কাছে ডাকছে। ভয়ে ঢোক গিলে জোরপূর্বক হাসার চেষ্টা করে এগিয়ে যায় গুন্ডা ভাইয়ের দিকে। না গেলে দেখা গেছে মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সামনে এসে দাঁড়াতে জিদ্দাত গুড্ডুর দু হাত এক হাতে চেপে ধরে। বেচারা ভয়ে কান্না করে দিবার মতো অবস্থা। বাঁচার ইচ্ছে আছে নাকি নেই? দাঁত কটমট করে বলা কথায় গুড্ডু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি কি করেছি? আমার বলে কি করেছে একদম চোখ তুলে নেব। চোখ রাঙিয়ে ঠোঁট কামড়ে মাথা এগোতে নিলে গুড্ডু ভয়ে মাথা পিছিয়ে নিয়ে আসে। চোখে বন্ধ করে জোরে কেঁদে ওঠে। শুধু আমার বড় বড় হেয়ারের অভাবের পেছনে ঝুঁটি বাঁধতে পারি না। হয়তো গুন্ডা ভাইয়ের মতো মোটা শরীর নেই, কিন্তু একদিন ঝুঁটিও বাঁধবো, মোটা শরীরও বানাবো। আর সেই দিন হবে এই মাফিয়ার শেষ দিন। মাফিয়াটা সবাইকে গান দিয়ে ওড়ায়, আর আমি তাকে লাথি মেরে উড়িয়ে দেব। যদিও বেচারা এগুলো সব মনে মনে বলেছে, মুখ ফুটে বলার মতো কলিজার সাইজ এখনো বড় হয়নি। রানী ফিরেও তাকাচ্ছে না। সে শুনতে পাচ্ছে গুড্ডু যে কাঁদছে। এখন সে বাঁচাতে গেলেই নিজে ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে। সবাই মুক্তির এই অবস্থা দেখে অনেকটা বিভ্রান্তে পড়ে যান, শুধু সোহানা বেগমকে ছাড়া। ওনারও কেমন হাসি পেল। হয়তো এমন একটা সুযোগ খুঁজছিলেন তিনি এতক্ষণ, আর ভাগ্য ক্রমে পেয়েও গেলেন। তবে এই মুহূর্তে সেটা করা উচিত ছিল। কি আর করার, এগিয়ে গিয়ে মেয়েদেরকে তাড়া দিয়ে বলেন মূর্তিটা সরিয়ে দিতে। সরানো হলে রুমের পাশে রাখা আর একটা মূর্তি বসিয়ে দিলেন এবং সবাইকে উদ্দেশ্য করে কিছুটা অপ্রস্তুত কণ্ঠে জানালেন, যেটা করার কথা ছিল সেটা মনে হয় অশুভ লক্ষণ। তাহলে আজ থাক, সেটা না করাই ভালো। ওনারা মাথা নাড়িয়ে সায় জানায়। সোহানা বেগমের কথা জিদ্দাতের কানে পৌঁছাতে শয়তানি হেসে গুড্ডুর হাত ছেড়ে উঠে দাঁড়ালো। গুড্ডু মনে মনে খুশি হয়ে যায়, যাক বাবা, তাকে কিছু করেনি, বাঁচা গেল। বিড়বিড় করে সে দৌড়ে সেখান থেকে পালায়। রানী চুপচাপ দাঁড়িয়ে থাকার মাঝেই হাতে হ্যাঁচকা টান পড়ল। সে হাত ধরা ব্যক্তির হাতটা লক্ষ্য করতে ট্যাটু করা দানবের মতো হাত দেখে সময় লাগলো না বুঝতে। সে চোখ তুলে তাকানোর আগেই জিদ্দাত ধুতি এক হাতে হাঁটু পর্যন্ত টেনে ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রানী নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করলো। এখন সত্যি অতিরিক্ত রাগ হচ্ছে তার। এত শক্ত করে ধরায় মনে হয় না এই জন্মেও সে হাত ছাড়াতে সক্ষম হবে বলে, বরং হাত মোচড়ামুচড়ি করতে গিয়ে চুরিতে চাপ খেয়ে উল্টো নিজেই ব্যথা পাচ্ছে। সিঁড়ি পার করে উপরে আসতে রানী স্বাভাবিকভাবে হাত মোচড়ানো বাদ দিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলল, ছাড়ুন আমায়। বাধ্য নয়। থাকবেন কিভাবে? দেখুন আপনার কি পোড়া কপাল, সবসময় টানাটানি করে নিতে হয়। কতটা লাঞ্ছিত আপনি, নিজ ইচ্ছায় কেউ আপনার কাছে আসতে চায় না। জাবরার শব্দ করেই তাচ্ছিল্য হাসল। লাঞ্ছিত? ভুল কিছু বলেননি বিবেচান। পরপর মুখের ভাব পাল্টে রানীর দিকে তাকিয়ে এক চোখ মেরে দিল। নিজের কোণে লিপে হালকা বাইট বসিয়ে বাঁকা হেসে বলল,
বাকিরা আসলেও শুধু আপনি আসেন না মিসেস জেবরার খান জিদ্দাত। স্পেশালি আপনাকে টানাটানি করে গান দেখিয়ে আনতে হয়। আপনার ঘাড়ের রক্ত আমার থেকে বেশি মোটা। অপমান করলো নাকি প্রশংসা? মুখ অন্ধকার করে নজর সরিয়ে নিল। অসভ্যটারে কিছু বলেও লাভ হয় না, নির্লজ্জের মতো হজম করে টপিক উল্টে দেবে। দেখ, তাকে নিয়ে এখন আবার কি কাজ আছে? জানার উদ্দেশ্য কিছুটা সামনে যেতে এসে নিচে শক্ত করে বসে পড়ে। জাবরারের মেজাজটাই বিগড়ে যায়। দাঁত চেপে রানীর দিকে ক্ষিপ্ত নয়নে তাকায়, তবে রানী ভুল করেও তার দিকে তাকায় না। জাবরার হাত টান দিলে রানী জাবরারের পা চেপে ধরে এবং অমন করেই শক্ত করে বসে থাকে। এবার জাবরারের সমগ্র দেহময়ে রক্ত উতলে উঠছে, প্রতিটি শিরায় দাউ দাউ করে জ্বালা উত্তপ্ত স্রোতের মতো টগবগিয়ে ছুটছে। কত বড় দুঃসাহসিকতার প্রমাণ দিচ্ছে মেয়েটা। দাঁত কটমট করতে করতে সে একটানে কোলে তুলে শিকলের মতো শক্ত করে ধরল। দাঁতের ফাঁকে গুমড়ে ওঠার শব্দ ধীরে ধীরে চিবিয়ে উগড়ে দিল। ধৈর্যের পরীক্ষা বারবার কেন নিতে চান বেবি? সেটা একদমই নেই। তো কি করব আমি? আপনার টানাটানি আমার একদমই মজা লাগে না। রানী মুখ কালো করে তেড়া উত্তর দিতে জাবরার কোমর খামছে ধরে, নখ মাংসে গেঁথে গিয়েছে মনে হয়। সে তড়িৎ জাবরারের বুকে কিল ঘুষি বসিয়ে ঠোঁট উল্টে চেঁচিয়ে উঠল, বদমাইশ লোক, ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমায়। হাঁটার গতিশীলতা ধরে রেখে সে রানীর দিকে তাকিয়ে শয়তানি হাসল। কোমর ভাঙতে চেয়েছেন? রানী মুখ বন্ধ করে নিল। ছাড়ালে সত্যি সত্যি কোমর যাবে। জাবরার রুমে নিয়ে এসে রানীকে কোল থেকে নামিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। ধুতি দু হাতে হাঁটু অবধি তুলে আঁকড়ে ধরল। ঘাড় কাত করে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে রানীর দিকে তাকালো। ধীরে ধীরে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। রানী আর চোখে তাকিয়ে শাড়ির আঁচল নাড়াতে শুরু করলো। লোকটা এমন করে তাকায় কেন? যেন চোখ দিয়ে গিলে ফেলবে। তার কেমন জানি একটা ফিল হয়। ভয় লজ্জা দুটোই কাজ করে, তবে এই মুহূর্তে সে একদমই ভয় পাবে না। চুপচাপ সেভাবে দাঁড়িয়ে রইল। জিদ্দাত স্লো ধাপে তার একদম সামনে এসে দাঁড়ালো। রানী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। জাবরার কোমরে হাত রেখে হ্যাঁচকা টান নিয়ে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। তার শাড়ির ভাঁজ ভেদ করে অগ্নিময় উষ্ণ হাত গেঁথে গেল উন্মুক্ত পেটের গভীরে, এঁটে গেল শক্ত হাতের দখলে। মুহূর্তেই তার গরম নিঃশ্বাস এসে ঠেকল রানীর কাঁধে। সে কাঁধ ঘেঁষে থুতি রেখে আয়নার ভেতরে সেই তীক্ষ্ণ ধারালো দৃষ্টি স্থির করল। রানী নিজের হাত তুলল তার গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য, সাথে সেও মিররে চোখ তুলল। দেখা গেল দুজনের প্রতিফলন। রানী পলক ফেলল না। ঠিক কতক্ষণ এভাবে তাকিয়ে রইল সম্পূর্ণ অজানা। কাঁধে থুতি ঠেকিয়ে রেখেই জাবরার মিররে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ শান্ত স্বরে বলল, আমার অঙ্গেশ্বরী, শুরু থেকে আপনি আমার অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করে ধ্বংসের কিনারে দাঁড় করিয়ে দিয়েছেন। রানীর পলক পড়ে জাবরারের কথা শুনে চোখ ছোট ছোট হয়ে আসলো তার। সে বুঝতে পারল না কথার মানে। বিষয়টি তাকে খুব ভাবালো। ডুবে গেল তীব্র ভাবনায়। পর মুহূর্তে মাথায় চাপ নিল না। গহনাগাটি খোলার উদ্দেশ্যে হাত বাড়িয়ে কানের দুলটা খুলতে নিলে জাবরার হাত চেপে ধরল। আপনাকে খুলতে বলেছে? আমি কেন আপনার অনুমতি নিতে যাব? আপনি আমার কে হন, আর আমি বা আপনার কি হই? মেয়েটা বড্ড সাহস দেখাচ্ছে আজ। রানী বলেই চুপ হয়ে যায়। কানের দুল আর খোলার চেষ্টা চালালো না। বড্ড মুখে মুখে ঠোঁট নাড়িয়েছে আজ। বেশি করলে দেখা যাবে তার মুখ বরাবর শুট করে দিয়েছে। জাবরার তাচ্ছিল্য হাসলো। কোনো জবাব না দিয়ে আচমকা রানীকে সোজা করে কোলে তুলে নিয়ে বেডে বসিয়ে দিল এবং নিজেও পাশে বসলো। ঘাড় হালকা বাঁকিয়ে ভারী স্বরে বলল, শার্ট খুলুন। পারবো না। রানী না সূচক মাথা নাড়িয়ে যেই না পিছিয়ে আসতে নেবে, জাবরার টেনে বুকের ওপর ফেলে চোখের ইশারায় শার্ট খোলার জন্য দেখায়। রানী তখনও মাথা নাড়ে। জাবরার এবার গরম চোখে দাঁত খিঁচতে নিলে রানী তাড়াতাড়ি করে শার্টের গুতুম খুলতে শুরু করে। জিদ্দাত বাঁকা হাসে। শার্ট খোলা শেষ হতে সে রানীকে পিছন ঘুরিয়ে জড়িয়ে ধরে কানের কাছে মুখ রেখে হিস হিসিয়ে কিছু একটা বলতে রানী নাক ছেটকে চোখ বন্ধ করে নেয়। ছি, লোকটা তো অসভ্য। কি সব বলে, মুখের ভাষা ঠিক নেই, একদম নির্লজ্জ। রানী অজু করে বের হয়।
শাশুড়ি মায়ের প্রথম দিন দেওয়া জায়নামাজে সালাত আদায় করে নেয়। খুব খিদে পেয়েছে। সে একা একা তো আর নিচে যেতেও পারবে না। কি করেই বা যাবে নিচে এত এত লোকজনের ভিড়ে? জায়নামাজ ঠিক করে বেড থেকে নেমে ব্যালকনিতে চলে আসলো। এখান থেকে পিছনের কালী বটগাছটা হালকা দেখা যায়। রানী লক্ষ্য করলো মাঠে অনেক মানুষ মাঝখানে কাঠখড় দিয়ে অনেক লম্বা খুঁটির মতো কিছু একটা দাঁড় করিয়ে রেখেছে। বুঝতে পারলো হয়তো হিন্দুদের কোনো রীতি। সকালের ঠান্ডা বাতাস থেকে ছুতে তার কেমন একটা অদ্ভুত ফিল হলো। ইস, ভাবতেও কেমন জানি লাগে সে হিন্দু একটা লোকের স্ত্রী, তাও আবার স্বীকৃতি দেয়নি। রেলিং ধরে বাইরে তাকিয়ে ভাবতে মগ্ন। হঠাৎ নিজের ভাবনার মাঝেই নিজেকে শুধালো, স্বীকৃতি দিলেই বা কি আসে যায়? লোকটাই তো ভালো না। মানুষের প্রাণ কেড়ে নিতে 2 মিনিটও সময় লাগে না। সেখানে তার সাথে সংসার করবে ভাবলেও সেই ভাবনাটাকে অবজ্ঞা করা হবে। দীর্ঘশ্বাস ফেলে সামনের দৃষ্টি ধীরে ধীরে সরিয়ে আনতেই চোখ গিয়ে আটকালো জিশানের ব্যালকনির গভীর নির্জনতায়। কতক্ষণ সেদিকে স্থির হয়ে রইল সেটাও তার অজানা। নিস্তব্ধ ব্যালকনির রেলিংয়ের চূড়ায় ঝুলে থাকা কয়েকটি জুঁই ফুল, তাদের সাদা পাপড়ি হালকা বাতাসের সাথে কাঁপছে। সুন্দর লাগছে, বেশ মনে ধরল রানীর। সে মুচকি হেসে আওড়ালো, জুঁই ফুল কি জিশান লাগিয়েছে? দেখে তো মনে হচ্ছে খুব যত্ন করে। পর মুহূর্তে ভাবে, আচ্ছা লোকটা কি বাসায় আছে নাকি নেই? বেডের এক কোণে বসে আছে, খিদেতে পেট জ্বালা করছে তার। বেলা 3টা বাজতে চলল। ভেবেছে সোহানা বেগম আসবেন, কিন্তু উনিও আসলেন না। মন খারাপ করে বসে রয়। ঠিক সে সময় দরজা ঠেলে একজন মেড প্রবেশ করে, হাতে খাবারের প্লেট। মাথা নিচু করে এসে ডেস্কের উপর হাত থেকে প্লেটটা রেখে দিল। যাওয়ার পথে রানীকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, ম্যাম, আপনার আজকে নিচে যাওয়া নিষেধ। রানী ভুরু কুঁচকাল। তাকে কেন নিচে যেতে মানা করছে? যদিও সে খুব ভালো করে জানে এই আদেশ জাবরারের, কিন্তু নিচে যেতে মানা করলো কেন? পর মুহূর্তে ভাবে, ধ্যাত, এসব ভেবে লাভ নেই। মাফিয়াটার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তা না হলে অবস্থা খারাপ করে দিবে। কেমন তা তো হাড়ে হাড়ে জানে। রানীও প্রত্যুত্তরে জানিয়ে দেয়, ঠিক আছে। মেড মাথা নিচু অবস্থায় মাথা নাড়িয়ে স্বস্থান ত্যাগ করে। রানী খিদের জ্বালা সহ্য করতে না পেরে খাবার খেয়ে নিল। দুপুরে কড়া কাট রোদে একটুখানি বালিশে মাথা হেলিয়ে দিতে ভাত ঘুমে তাকে গ্রাস করে নিল। মুহূর্তে সে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সন্ধ্যায় গুড্ডুর ডাকে তীব্র গাঢ় ঘুম ভাঙল তার। চোখ ডোলে আড়মোড়া দিয়ে উঠে বসতে গুড্ডু বুকে হাত গুজে কিছুটা গাল ফুলিয়ে বলল, এতক্ষণ কেউ ঘুমায়? অবাক নয়নে গুড্ডুর দিকে তাকালো। বুঝলো কিভাবে সে অনেকক্ষণ যাবৎ ঘুমিয়েছিল। তুমি জানলে কিভাবে আমি যে এতক্ষণ ঘুমিয়েছিলাম? সে কখন এসেছি জানো? 4টে এসেছি, এখন 6টা 10। গুড্ডু হাতের ঘড়িতে টাইম দেখিয়ে বলল সেটা। রানী পুরোপুরি অবাক। পিচ্চিটা 2 ঘন্টা আগে এসেছে, আর সে এতক্ষণ শুধু শুধু কি করছিল? এতক্ষণ তুমি কি করছিলে? রানীর জবাবে গুড্ডু মুখ চেপে হেসে চোখে 2 হাত রেখে লজ্জা পাওয়ার ভান ধরে লাজুক স্বরে বলল, চাঁদের মতো সুন্দর ঘুমন্ত মুখটা দেখছিলাম। তার মাথা ঘুরে ওঠে গুড্ডুর কথা শুনে। তবে রে। মুখে হাসি ফুটিয়ে গুড্ডুকে বেডে ফেলে চুল নাড়িয়ে গাল টেনে কাতুকুতু দিতে শুরু করলো। গুড্ডু তো হাসতে হাসতে সাপের মতো মোড়ামুড়ি করছে। অতিরিক্ত হাসার ফলে তার চোখে পানি জমে চিকচিক করছে। এক পর্যায়ে হাসতে হাসতে সে হয়রান হয়ে গেলে রানী কাতুকুতু দেওয়া বন্ধ করে দেয়। গুড্ডু সোজা হয়ে বসে কিছু বলতে নেবে, তার আগে তার কি যেন একটা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ হালকা ভয় দেখা গেল বাচ্চাটার চোখে মুখে। সে দ্রুত প্যান্টের পকেট থেকে ছোট একটি চিরকুট বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলল, গুন্ডা ভাই নাকি তোমাকে দিতে বলেছে? নিচে একটা লোক আমাকে দিয়েই এটাই বলল। রানীর চোখ মুখ কুঁচকালো। কৌতূহলবশত গুড্ডুর হাত থেকে কাগজটা নিল সে। ধীরে ধীরে ভাঁজ খুলতে দেখা মিলল মাঝারি অক্ষরে লেখা, সন্ধ্যা 7টায় বাড়ির পেছনের গেট দিয়ে আমার সাথে এসে দেখা করবেন। খেয়াল রাখবেন কোনো প্রকার দেরি যেন না হয়। সে খানিকটা জোরেই পড়ল, কিন্তু এতে খুব ভাবালো তাকে। মাফিয়াটা নিজেই বলল নিচে যাওয়া নিষেধ, আবার নিজেই বলছে সন্ধে দেখা করতে। বিষয়টা ঠিক হজম হলো না। ভয়ও হচ্ছে খুব। সকালেও তো তার সঙ্গেই ছিল লোকটা,
তাহলে কি এমন প্রয়োজন পড়লো যে তার সাথে দেখা করার জন্য বাড়ির পেছনের গেটে যেতে বলছে? গুড্ডু বেডে গড়াগড়ি খেয়ে নিজে নিজে খেলতে ব্যস্ত। রানী ভাবনায় ডুবে, তার ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। গুড্ডুর সাথে বসে সে 7টা বাজার অপেক্ষায় আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। অবশেষে 7টা বাজল। রানী উঠে দাঁড়ালো, ওড়না ভালো করে গায়ে পেঁচিয়ে গুড্ডুকে বলল। আমাকে পেছনের গেট পর্যন্ত দিয়ে এসো। গুড্ডু হালকা আতঙ্কিত স্বরে জানায়, বাসার পেছনে দরজা পর্যন্ত দিয়ে আসবো বউ, গেট পর্যন্ত যাব না। রানী মাথা নাড়িয়ে গুড্ডুকে নিয়ে রুম থেকে বের হয়। দুজন মিলে আগে উপর থেকে নিচে উকি ঝুঁকি মেরে দেখে নিল লিভিংয়ে কেউ আছে কিনা। আপাতত লিভিংয়ে তেমন কেউ নেই, কয়েকটা মেড ছাড়া। ওরা দুজন নিচে নেমে আসলো। গুড্ডু রানীর হাত ধরে বাড়ির পেছনের দরজা দিয়ে নিয়ে গেল। দরজা খুলতে বাইরে তীব্র ঠান্ডা বাতাস রানীর গায়ে এসে লাগতে কেমন একটা অদ্ভুত বাজে অনুভূতি খেলে যায়। তার মন যেন কিছুতেই সায় দিচ্ছে না যাওয়ার। তারপরেও তাকে যেতে হবে। জাবরার নয়তো তাকে আস্ত গিলে খাবে। গুড্ডু রানীকে সামনে পথ দেখিয়ে বলে, তুমি যাও, কিছুটা সামনে গেলে দেখবে গেট। মাথা নাড়ালো। পিছনের দিকে আলো নিভু নিভু, প্রায় তলিয়াছে অন্ধকারের গর্ভে। দূরের কালী বটগাছের দিক থেকে ভেসে আসছে ঝাপসা আলোর আভা, সাথে অনেকের অস্পষ্ট কণ্ঠের গুঞ্জন। বিশেষ করে হোলিকা দহন উদযাপন করার জন্য সেখানে জড়ো হয়েছেন। ঘন গাছপালা এমনভাবে ঢেকে রেখেছে যে বাড়ির পিছনের বিস্তৃত প্রান্তর চোখে ধরা দেয় না। সমস্ত সাহস একত্র করে রানী ধীর নিঃশ্বাসে দরজার বাঁধন পেরিয়ে বাইরে পা বাড়ায়। ধাপে ধাপে অগ্রসর হয়। পায়ের ভর শূন্যে ভাসছে। কানে ভেসে আসে দূরের কিছু পাখিদের ডানা ভেজা ডাক। তার ফাঁকে ঝিঝি পোকার টানা ঝংকার, সাথে মাঠের চারপাশের গর্তে বসে থাকা ব্যাঙের কর্কশ। আবসা আলোর ক্ষীণ রেখা ধরে রানী এগোয়। কচি ঘাসের গায়ে পা পড়তেই মৃদু সিক্ত চূর্ণ ধ্বনি উঠে আসে। অন্ধকারের প্রতিটি শব্দই হয়ে উঠেছে গভীর। মনের মধ্যে ভয় দলা পাকাতে এতটুকুই যথেষ্ট ছিল। রানী কোনোরকম বাগান পেরিয়ে গেটের মুখোমুখি হয়। একবার ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকায়। গুড্ডু দরজা চাপিয়ে ততক্ষণে চলে গিয়েছে। রানী সাহস করে গেটের বাইরে মাথা বের করে উকি দিতে বেশ খানিকটা চমকে দ্রুত মাথা ভেতরে নিয়ে আসে। ম্যাম, ভয় পাবেন না, স্যার আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। একে তো আচমকা হালকা অন্ধকারে লোকটাকে দেখে ভয় পেয়ে গেছিল, তার উপর লোকটার কথা শুনে যেন আরো বেশি ভড়কে গেল। কেন জানি এখন লোকটাকে দেখে মনটা আরো আগেই সায় দিচ্ছে না। মাফিয়াটা তো এখানেই দেখা করতে বলল, তাহলে এখানে সে আরেকটা লোক কেন পাঠিয়েছে? অদ্ভুত। আর জাবরার পাঠাবে একটা ছেলেকে তাকে নিয়ে যাওয়ার জন্য? সেটা সে কিছুতেই বিশ্বাস করে না। যে লোক তার সাথে মেয়ে মানুষের ঘর্ষণ হজম করতে পারে না, সে লোক পাঠাবে ছেলে? সন্দেহ হচ্ছে। সাহস করে লোকটাকে প্রশ্ন করে বলল, আপনার স্যার এখানে থাকবে বলেছিলেন, তাহলে এখন কেন আপনাকে পাঠালেন? লোকটা তখন মাথা নিচু করে উত্তর দিল, জানি না ম্যাম আমাকে কেন পাঠালো, তাই এসেছি। তা না হলে যে আমার প্রাণ নিয়ে নিবে। লোকটার কথায় এক অদৃশ্য বাঁধন বুকে চেপে বসল। কেন জানি অকারণেই বিশ্বাস জন্মালো তার মনে। বোকা নারী আর ভাবল না দু কথা। নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। লোকটা হাতের টর্চ লাইটের ক্ষীণ আলো এগিয়ে অন্ধকার পথে আগে হাঁটা দিল। রানী নীরবে তার পেছনে যাচ্ছে অজানা গন্তব্যে। চারপাশে ঘন গাছের সারি, কোথাও কোনো চলার রাস্তা নেই, শুধু নিস্তব্ধ কুয়াশার মতো ছড়িয়ে থাকা পাতলা রুক্ষ কাণ্ডের বন। তার পুরো শরীর কেঁপে ওঠে অজানা আতঙ্কে। জাবরারের হুমকিময় উপস্থিতির তলায় সে বাধ্য হয়ে লোকটার পিছু পিছু পা ফেলছে এই শ্বাসরুদ্ধ নিস্তব্ধ বনের আধারে। বাতাসের সাথে এক অদৃশ্য শীতলতা ভাসছে, যা তার শিরা উপশিরায় জমে যাচ্ছে। অকারণে মনে হচ্ছে পেছনে কারো নিঃশব্দ পদচারণা তাকে অনুসরণ করছে, কিন্তু ঘাড় ফিরিয়ে অদৃশ্য ছায়ার মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না। তার কি পিছনে ফিরে দেখা উচিত? শেষ পর্যন্ত ভেবেচিন্তে দাঁড়িয়ে যায়। মুহূর্তে পুরো শরীর ঘুরিয়ে সাহস করে পেছনে তাকায়, কিন্তু অন্ধকারে তার চোখে কিছুই আটকায় না। লোকটা রানীকে দাঁড়িয়ে যেতে দেখে কিছুটা আতকে করুণ স্বরে বলে, ম্যাম, দেরি করা যাবে না, প্লিজ তাড়াতাড়ি চলুন। রানী পেছনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। তার গলার লকেটটা কেমন ব্রাইট করছে, সেটা সে মাথায় চাপ নিল না।
প্রায় এটা জ্বলজ্বল করে। লোকটার পিছু ছুটল। অনেকটা পথ পেরিয়ে অবশেষে এক পুরনো দুতলা বাড়ির সামনে এসে থামলো লোকটা। অন্ধকারে বাড়িটির ছায়া দেখা যাচ্ছে। চারপাশের নিঃশব্দ শূন্যতার মাঝেও অনুভব করতে পারল বাড়িটা খুব পুরনো। দেয়ালে জমে আছে বহু বছরের ক্ষয়। লোকটা রানীকে ভেতরে যেতে বলে দ্রুত সে স্থান ত্যাগ করল। রানী হাত কচলিয়ে ঢোক গেলে গেট দিয়ে প্রবেশ করতে একটা দমকা হাওয়া এসে নিচের শুকনো পাতা এবং ধোলা উপরে উড়ে উঠল। রানীর চোখ বন্ধ করে নিজেকে সামলে দরজার কাছে আসলো। দরজায় হাত রাখতেই তা আপনা আপনি খুলে গেল। সে চমকায়, সাহস রেখে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে অপলকভাবে তাকিয়ে রয়। বাহির থেকে বাড়িটা পরিত্যক্ত মনে হলেও ভেতরে দেখে একদমই মনে হচ্ছে না। ঘুরে ঘুরে এসে বসার রুমটা দেখতে শুরু করে। স্বাগতম আমার এই ছোট্ট কুটিরে। আনমানা দৃষ্টির মাঝেই অদ্ভুত ধাতব স্বর ভেসে আসতে ভয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে শুরু করলো। শূন্যের গভীর থেকে কোনো রোবটের কণ্ঠ কানে এসে বিঁধছে। বুঝতে পারছে না এই আওয়াজটা কোথা থেকে এলো। ভয়ে ওড়না খামছে ধরলো। চারিপাশে ঘুরে দেখে বোঝার চেষ্টা করলো এখানে কেউ আছে কিনা, কিন্তু আফসোস কিছুই চোখে পড়ল না। ভয়টা তার ক্রমে বেড়েই চলছে। কৌতূহল ও আতঙ্কে থাকার মাঝে আবারও একই স্বর ভেসে আসে। শান্ত হও, একদম ভয় নেই। বেশ চমকালো। এবার কেন জানি মনে হচ্ছে মাফিয়াটা এখানে নেই, বরং অন্য কেউ। কিন্তু কণ্ঠস্বরটা এরকম রোবটের মতো অদ্ভুত শোনা যাচ্ছে কেন? ইতিমধ্যে ঘামতে শুরু করেছে, মুখ দিয়ে কথা বের হতে চাইছে না। তারপরেও সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? আর উনি কোথায়? রানীর কথা শেষ ঠিক সেই মুহূর্তে এক যান্ত্রিক অদ্ভুত সে সত্তাটি অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসিটা রক্ত মাংসে গড়া মানুষের বলে মনে হলো না, কেমন লোহা ঘষার কর্কশতা, হাপা ধ্বনির প্রতিধ্বনির মতো। রানী অস্বাভাবিকভাবে ভয় পেতে শুরু করলো। খুব কান্না পাচ্ছে। চোখ ভর্তি পানি নিয়ে কম্পিত স্বরে ফের একটু জোরে বলল, কে আপনি? আমাকে বা কেন এখানে নিয়ে এসেছেন? তা না হয় পরে জানতে পারবে। চলো আগে তোমাকে একটা জিনিস দেখাই। কিছু বুঝে ওঠার আগেই নিঃশব্দ আলো থাকার মাঝে খানিকটা অন্ধকার হয়ে হঠাৎ তার চোখের সামনে একটি অস্পষ্ট আলো ঝিলমিল করতে ভেসে উঠল স্বচ্ছ টিভির মতো পর্দা। কোনো স্পর্শ বা শব্দ ছাড়াই হঠাৎ ভেসে উঠেছে। নিঃশ্বাস রুদ্ধকর সেই দৃশ্য বাতাসের বুকে জন্ম নিল এক অনন্য জাদু। আসলেই কি জাদু, নাকি কোনো কারসাজির অদৃশ্য খেলা? কোনটা? আধুনিক যুগে এসব ব্যাপারই না। এই মুহূর্তে রানীর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দুপা পিছিয়ে আসলো। সামনের বাতাস চিরে ভেসে ওঠা ভাসমান স্ক্রিনে চলমান সে ভিডিও এক নিমিষে তার মাথার উপর পুরো আকাশ ভেঙে ফেলল। হৃৎপিণ্ডের ধুকপুকানি হঠাৎ করেই অসহ্য শব্দে কানে বাজতে লাগলো। চোখের কোণে জমে থাকা পানিটা বাঁধ ভেঙে ঝরে পড়ল। দু হাতে সে শক্ত করে মুখ চেপে ধরলেও শ্বাসরুদ্ধ কান্না থামানো গেল না। স্ক্রিনের প্রতিটি দৃশ্য তার বুকে আগুনের শলাকা বিদ্ধ করছে। স্পষ্ট দেখা যাচ্ছে তার বাড়ির চারপাশে কালো মুখোশে ঢাকা মানুষগুলো ধারালো অস্ত্র হাতে হায়নার মতো চক্কর দিচ্ছে। শুধু তাই নয়, তার বাবার দোকানের সামনেও একই লোক ঘুরপাক খাচ্ছে। একজন লোক শার্টের নিচ থেকে ধীরে শিকারী আনন্দে কাপড় সরিয়ে কোমরে গুজিয়ে রাখা একটি বন্দুক বের করে আফজাল আলীর দিকে টার্গেট দেখালো, যা নীরবে প্রতিশ্রুতি দিচ্ছে আসন্ন বিপদের। রানী নিজেকে দমিয়ে রাখতে পারল না। মুখ থেকে হাত সরিয়ে সে রেগে চিৎকার করলো, আমার বাড়ির আশেপাশে এরা কারা? বাবার দোকানের সামনে ওরা কেন অস্ত্র নিয়ে ঘুরঘুর করছে? আপনি আমার বাবা মায়ের ক্ষতি করতে চাইছেন না তো? ভয় নেই, আমি যেটা চাই সেটা দিয়ে দিলেই বিপদমুক্ত থাকবে তোমার বাবা মা। লোকটার কথা শুনে রানী অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। দেরি করলো না, প্রশ্ন করেই বসলো, আমার কাছে কি চাই? পেন ড্রাইভ। এই উত্তরে ভুরু কুঁচকে নিল। মানে? মাফিয়া জাবরার খান জিদ্দাদের থেকে পেন ড্রাইভ নিয়ে আসতে হবে তোমাকে। এহেন কথায় সে আকাশ থেকে পড়ল। এবার সে পুরোপুরি শিওর জাবরার তাকে এখানে আসতে বলেনি। ভয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বলল, আমি কি করে পেন ড্রাইভ নিয়ে আসবো? এত কিছু জানতে চাইনি,
পেন ড্রাইভটা যে কোনো মূল্যে আমার চাই। নিজের মা বাবাকে সুস্থ সবল দেখতে চাও তো? রানী তৎক্ষণাৎ ভয়ে উপর নিচে মাথা নাড়ালো। অদৃশ্য লোকটার সামনের ভাসমান স্ক্রিনে তাকাতে বলে, যেখানে তার বাড়ির বাগানে এবং ব্যালকনির কোণে নিখুঁতভাবে ফিট করে রাখা বোমার ভয়ালো রূপ স্পষ্ট ধরা পড়ছে। সে দৃশ্য চোখে নয়, মস্তিষ্কের গভীরে তীব্রভাবে আঘাত করল।